আমি যদি প্রথমে মাহফুজ আলম সাহেবকে ধরি, তিনি মাহফুজ আলম সাহেব প্রথমে একটি স্ট্যাটাস দিলেন যে তিনি একটি সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত, একজন শুধু বাদ থাকলে কি হবে, একটি নতুন দল। তিনি স্পষ্টত দুর্নীতির কিছু কথা বললেন, পরে আবার এটি চেঞ্জ করলেন। এই ঘটনাটা হয়েছে আবার আরেকজন উপদেষ্টার সহযোগী বা সাবেক উপদেষ্টার সহযোগী, অর্থাৎ নাহিদ ইসলামের সহযোগী কিনা রিয়াদ, যিনি ধরা পড়েছেন, তার হয়ে টাকা তোলেন কিনা সেটার জন্য। আজকে আবার নাহিদ ইসলাম একটি পোস্ট দিলেন যেখানে তিনি সাদিক কায়েম অর্থাৎ শিবিরের যিনি সভাপতি ছিলেন তাকে ঘিরে জুলকারনায়ন সায়ের ষড়যন্ত্র করছেন, এই করছেন। জুলকারনায়ন সায়ের আবার বললেন যে এইটার জন্য এটা। আমরা আসলে মানে আমি 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 সোশ্যাল মিডিয়ার এই কথাগুলি থেকে মানে একটাকেও আমি সত্যি ভাবতে চাই না, কিন্তু আমার বন্ধুরা বলতেছে যে সবগুলি সত্যি। মানে নাহিদের অভিযোগ সত্যি, জুলকারনায়ন সায়ের বিরুদ্ধে অভিযোগ সত্যি, জুলকারনায়ন সায়ের যেটা নাহিদের বিরুদ্ধে বলতেছেন সেটা সত্যি, মাহফুজ আলম যেটা বলতে চেয়েছেন সেটাও সত্যি। আপনি কি মনে করছেন মাসকাত ভাই? আপনি যদি আমাদের একটু বলেন। আপনি একেবারে নিরঙ্কুশ এবং কোনো রকম ইয়ে ছাড়া সমর্থন দিয়েই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, এবং অন্যদেরকে আপনার তীক্ষ্ণ লেখনী দিয়ে সমালোচনা করেই যাচ্ছেন। মানে আপনার চোখে যে তারা এখনো অনেক একই রকম আছে, ভালো আছে বা সে থাকতে পারলো, আপনি আমাকেও একটু শিখিয়ে দেন, কারণ আমিও ওদেরকে ভালোই দেখতে চাই। আমার কাছে না একটা জিনিস যেটা মনে হয়েছে যে এই যে কিশোররা যারা তাদের জীবন দিতে দাঁড়িয়ে গেল, আপনি গুলি করলে একজন মারা যাচ্ছে, বাকি 9 জন দাঁড়িয়ে থাকছে, এই ছেলে মেয়েগুলো ছিল কি, এরা ছিল ফুটবল মাঠের খেলোয়াড়। আর গ্যালারিতে যারা ছিলেন তারা হঠাৎ 6 অগস্ট সকাল থেকে এসে ইতিহাস রচনা করতে শুরু করলেন, এবং সেখানে কার কতটুকু স্টেক ছিল সেটা কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিতে শুরু করলেন। এই জিনিসটা না আমার কাছে শৈশব থেকে আপত্তিজনক। মানে এর মধ্যে ছোটবেলায় আমার অবশ্যই একটা প্রশ্ন আছে, এর মধ্যে কি ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা ইনক্লুডেড? ডক্টর ইউনূসকে যেহেতু এই তরুণ তরুণীরাই পছন্দ করে এনেছেন, এবং উপদেষ্টারা যেহেতু বিভিন্ন আলাপ আলোচনার মাঝ দিয়ে এসেছেন, তাদেরকে আমি সরাসরি এর মধ্যে ফেলতে চাই না, কিন্তু দৃশ্যত তো সেটাই মনে হয় যে তরুণদের একটা বিপ্লব হয়ে গেল, তারপরে ঠিক আছে বাবারা তোমরা এখন ক্লাসরুমে চলে যাও, আমরা আবার দেশটাকে দেখে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। কিন্তু মাসকুদ ভাই, আপনি আমাকে ওই জায়গাটা একটু ধরায় দেন। আপনি তরুণদের বিপ্লব বা তরুণদের বিদ্রোহী হওয়ার অংশে আপনি ঠিকই বলছেন, মানে ওদের বিদ্রোহ, মানে আমরা এখানে যে তিনজন আছি, আমি গালিও খাই প্রতিদিন যে আপনারা তিনজন তো একই পক্ষের লোক। তো আমি আসলে একই পক্ষের লোক নিয়েই করি, আরেক পক্ষের লোক তো এখন পাওয়া মুশকিল, কারণ আমরা তো পুরো বাংলাদেশ একই পক্ষে ছিলাম। কিন্তু ওই তরুণরা যে বিপ্লবটা করলো, বিপ্লবটা আসলে কি জন্য করছিল? বিপ্লবটা কি করছিল হাসিনা যে 16 বছর ধরে দুঃশাসন চালাইলো, যেটার মধ্যে ওরা এসে এখন আমারে জিজ্ঞেস করে আপনি 16 বছর কই ছিলেন? এই 16 বছর কই ছিলেন মানে আমরা কথা কইতে কইতে মুখ দিয়ে, তখন ওরা একটাও আসে নাই। এবং হাসিনা যদি ভুল না কইরা ওই যে ওই কোর্টের ওই রিটটা অ্যাকসেপ্টেড না হইতো, চাকরি লইয়া ওগো একটা জিনিস না হয়তো, ওরা তো এইবারও আসতো না। তো এদেরকে আমার তরুণ বন্ধুরা আমাকে দেখে ভুল বুঝবেন না, এরা শেষ পর্যন্ত দাঁড়ায় ছিল। এদেরকে স্কলারশিপের মোহ দেখানো হয়েছে, টাকা দেখানো হয়েছে, এরা যায় নাই। কিন্তু এরা কি ট্রিগার করলো একটা চাকরি নিয়ে? এই 17 বছর ধরে আর কিচ্ছু হয় নাই। এই 16 বছরে অন্যায়ের পর অন্যায় হয়ে গেছে, আমরা চিল্লাইতে চিল্লাইতে গলা ভাঙ্গা ফেলছি। ওই সময় ওরা আসলো না কেন? এরাও এখন বিএনপি রে বলে, জামাত রে বলে, জাহেদ রে বলে, মাসকাওয়াত রে বলে, ওরা কই ছিল? ওদের সোনালী সময়টা ওরা কাদের দিল? ব্যাপারটা হচ্ছে যে দেশে ধরেন এইচটি ইমামের মতন একজন বয়স্ক মানুষ, উনি ছাত্রলীগের মিটিং এ গিয়ে বলেন যে তোমরা রিটেন পর্যন্ত দাও, ভাইভাটা আমরা দেখে নিব। এবং যেটা হয়েছে যে 2009 থেকে 2023 পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে তারা আবার খানিকটা ফেডারেশন নিটসের মতো চিন্তা করতেন যে তাদের বিশুদ্ধ আওয়ামী রক্ত দেখে নিতে হবে। কত আপত্তিজনক একটা চিন্তা। তো সেই জায়গায় ধরুন আমাদের দেশের যে ছেলেমেয়েরা যাদের সাধারণ পরিবার থেকে আসে, যাদের সেরকম অ্যাফ্লুয়েন্স নেই, তাদেরকে তো একটা কিছু করে খেতে হবে। এবং সেইখানে আপনি জানেন যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর কতটুকুই বা বিকশিত হয়েছে, সেগুলো এখনো মুদি দোকানের মতন করেই চলে, যে মানে আপনি হায়ার অ্যান্ড ফায়ারের কোনো নিশ্চয়তা নাই।
অন্যদিকে সরকারি চাকরি একটা চাকরি, যেটা পেলে যেটার মধ্যে শেখ হাসিনারে 10 বার সালাম দেওয়া যায়, শেখ হাসিনারে 10 বার সালাম দেওয়া যায়। মাসকুদ ভাই, আমাদের দর্শকদের তো এগুলি জানা উচিত। এই সরকারি চাকরিটা আপনি করছেন, যখন মনে হয়েছে আর করতে পারবেন না, করবেন না, করেন নাই। আমি কিছুদিন করছি নালায়েক, জাহেদ ওইটার মধ্যে যাই নাই, এখন গিয়ে অগরে চাকরি দেয়, পরীক্ষা দেয়। সরকারের হইলো আমলা, শাসন সব খারাপ, শুধু সরকারি চাকরিটা ভালো। এইটা হলো একজনের আন্ডারস্ট্যান্ডিং। যেই চাকরির মধ্যে গিয়ে আপনার 10 বার ওই 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 প্রধানমন্ত্রীর স্লোগান দিতে হয়, ওই প্রধানমন্ত্রীর জন্য বই লিখতে হয়, ওটা ভালো। ওইটা হয়ে গেল বিকল্প। সে এস্টিমাম কইছে তো যে ছাত্রলীগ থেকে চাকরি দিব, স্বর্ণখনি তো না, ছাত্রলীগের জন্যই তো ওই চাকরি ঠিক আছে না। কিন্তু যে সমাজে দেখেন ব্রিটিশ সেরেস্তাদার বা মুন্সি হলে, বা ধরুন পাকিস্তানের কেরানি হলে, আপনি বাংলাদেশ আমলে এসে আপনাকে অভিজাত পরিবারের লোক বলা হচ্ছে। কাজেই বাংলাদেশে যেহেতু একটা মনের মধ্যে একটা কাস্ট সিস্টেম রয়ে গেছে যে আমাকে খুব অভিজাত হতে হবে, ওই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক হতে হবে। পথ তো একটাই, আপনাকে সিভিল সার্ভিসে যেতে হবে, স্যার হতে হবে। স্যার ডাক শোনার যে আকুতি আমাদের সমাজ মানুষে, সেখানে আপনি আগে বয়স্কদের সমালোচনা করেন, তারপর তাদেরকে দেখেই তো এই স্বপ্নগুলো তাদের মধ্যে জারিত হয়েছে এই তরুণদের মনে। তারা কোত্থেকে এই স্বপ্নের দৈর্ঘ্য এত ছোট হবার কারণটা কি? কারণ হচ্ছে স্বপ্নের দৈর্ঘ্যটা এইভাবেই বিনির্মাণ করা হয়েছে। আচ্ছা মাসকুদ ভাই, এই পর্যায়ে আমি শুধু এই কথা বলি যে ঠিক আছে, তাও আমি ধরে নিলাম, মানে আমার মানে যে আন্দোলনটা যৌক্তিক ছিল, হঠাৎ করে আইসা 30% মুক্তিযোদ্ধার মানে পুত্রকন্যা পর্যন্ত না, সেটা পুত্রকন্যা বয়স মানে কি বলে জানি, পোষ্য কি এক শব্দ বাইর করছিল, পোষ্যরাও হবে, মানে যারা ইচ্ছা তারা হবে। এইটা এটা 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 সাংঘাতিক এটা ডিসপ্যারিটি, এটা আমাদের সবারই এটা প্রতিবাদ করা উচিত। ওরা এটার ভিকটিম, ওরা তো করবেই, আমি এটা। কিন্তু তারপরে তো একটা 5 আগস্ট হইল, ওদের আত্মত্যাগের বিনিময়ে হইল। ওরা রাস্তায় থেকে গুলি খাইয়া একটা মহিলা আরেকটা না গিয়েই হইল। কিন্তু আসলে আমরা হইতে দেখলাম এমন একটা জিনিস যেটা আমাদের মনের ইচ্ছায় ছিল, কিন্তু তারপরে কি হইল? মানে এটা 1 বছর হয় নাই, আমরা কেন, মানে আপনি বাদে, আপনি এখনো ইমান ধরে রাখছেন, আমাদের ইমান নষ্ট হয়ে গেছে। এই ইমানটা নষ্ট হওয়ার মানে কি, মানে এই দোষ কি আমাদের?